রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ৩১ লিখেছেন ইয়োস্টা রিমু। ঘরের ভেতর সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে আরও গাঢ় হয়ে উঠেছে। টেবিলের উপর খোলা বই, ছড়িয়ে থাকা খাতা আর একপাশে রাখা কাঠের স্কেল, সব মিলিয়ে যেন পুরো ঘরটায় ছোট্ট একটা পড়ার কক্ষে পরিণত হয়েছে। অথচ সেই পরিবেশের মাঝখানেও বেলার মুখে পড়াশোনার প্রতি বিন্দুমাত্র আগ্রহের ছাপ নেই। চেয়ারে বসে সে কলমটা আঙুলের ফাঁকে ঘুরাতে ঘুরাতে কখনো জানালার বাইরে তাকাচ্ছে, কখনো আবার বইয়ের পাতায় অকারণে ছোট ছোট ফুল এঁকে চলেছে। সায়র বেশ কিছুক্ষণ নীরবে সব কিছু লক্ষ্য করলো। তারপর বইয়ের উপর আঙুল ঠুকঠুক করে কঠোর কণ্ঠে বলল, বেলা, এবার যথেষ্ট হয়েছে, বইয়ের দিকে মন দে। বেলা ঠোঁট বাঁকিয়ে নিরীহ মুখ করে বলল, মন তো দিতেই চাই, কিন্তু মন বসে না পড়ার টেবিলে। মনকে বসাতে হবে কষ্ট করে। আজকে না পড়লে কি এমন ক্ষতি হবে? সায়রের চোখ দুটো সরু হয়ে এলো। পড়বি, না হলে কিন্তু শাস্তি পাবি। কথাটা শুনে বেলা ভয় পাওয়ার বদলে উল্টো গাল ফুলিয়ে হেলান দিয়ে বসলো। চোখে মুখে দুষ্টুমির ঝিলিক ফুটিয়ে বলল, শাস্তি পেলে পাবো। আপনার শাস্তি তো জানি, স্কেল দিয়ে ২-৪টা হাতে দিবেন, তারপর বলবেন মনোযোগী হ। বলার পর নিজেই হেসে ফেলল সায়র। ধীরে ধীরে টেবিলের উপর রাখা স্কেলটা হাতে তুলে নিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে স্কেলটা নামিয়ে আবার টেবিলে রেখে দিল। তারপর ঠোঁটের কোণে এমন এক রহস্যময় হাসি ফুটল যেটা দেখে মুহূর্তেই বেলার হাসি মিলিয়ে গেল। সায়র শান্ত ধীর কণ্ঠে বলল, আজকে শাস্তিটা কিন্তু একদম ভিন্ন হবে। বেলার ভ্রু কুঁচকে গেল। ভিন্ন মানে? সেটা এখন বলবো না, আগে দেখি পড়া পড়িস কি না। সায়রের সেই অদ্ভুত শান্ত হাসিটা যেন আরও রহস্যময় হয়ে উঠল। বেলার বুকের ভেতর হঠাৎ কেমন অজানা কাঁপুনি খেলে গেল। সে অজান্তেই শুকনো ঢোক গিলে ফেলে বলল, আপনি আপনি এমন করে হাসছেন কেন? আর কি শাস্তি দিবেন বলেন? কারণ আমি আগেই বলে দিলে শাস্তির মজা নষ্ট হয়ে যাবে। বেলা এবার সত্যি একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি বইটা নিজের দিকে টেনে নিয়ে পাতাগুলো উল্টাতে লাগলো। আমি পড়ছি তো। সায়র ভান করে গম্ভীর মুখে বলল, এখন পড়ে লাভ নেই, ৫ মিনিট আগে পড়তে বলেছিলাম। আরে, মানুষ ভুল করতেই পারে, ভুল করা যাবে না। বেলা মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, বাসায়ও হিটলার বেটার মাস্টারগিরি শেষ হয় না। কিছু বললি? না, আমি খুব মন দিয়ে পড়ছি। সায়র হালকা হেসে চেয়ারে পিঠে হেলান দিয়ে বলে, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা পড়ে আমাকে শোনাতো। বেলা গলা খ্যাকারি দিয়ে পড়া শুরু করলো। প্রথম ২ লাইন ঠিকঠাক গেলেও তৃতীয় লাইনে এসে শব্দ গুলিয়ে ফেলল। তারপর নিজেই থেমে লজ্জিত মুখে বলল, এই শব্দটা খুব কঠিন। সায়র মাথা নেড়ে বলল, শব্দ কঠিন না, তোর মনটাই দুষ্টু। বেলা এবার অসহায় ভঙ্গিতে ২ হাত তুলে বলল, আচ্ছা, আজকের জন্য মাপ করে দিন না। সায়রের চোখে এবার সে রহস্যময় হাসি ফিরে এলো। মাপ পাবি কি না সেটা নির্ভর করছে পরের ১০ মিনিটের উপর। আর মনে রাখিস, আজকে শাস্তি স্কেল নয়। কথাটা শুনে বেলা আবারও শুকনো ঢোক গিলে বইয়ের দিকে এমন মনোযোগ দিল যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই এখন পড়াশোনা। কিছুক্ষণ আগেও যে মেয়েটা বড় বড় কথা বলছিল, সে তাড়াতাড়ি বইটা নিজের দিকে টেনে নিয়ে পাতাগুলো উল্টাতে শুরু করলো। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, আজ উনি আবার কি শাস্তি দিবেন। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে শহরের কোলাহলের সঙ্গে মিশে যাচ্ছে। অফিস ছুটির ভিড়ে ফুটপাত জুড়ে মানুষের ব্যস্ত চলাফেরা। সারাদিনের কাজ শেষে কাঁধে ল্যাপটপ ব্যাগ ঝুলিয়ে বিহান বাড়ির দিকে হাঁটছিল। ক্লান্ত চোখে ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে সে সামনে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই পাশের স্টেশনারি দোকান থেকে নোটবুক হাতে বেরিয়ে এলো ইরা। দোকানদারকে টাকা ফেরত গুনতে গুনতেই সে তাড়াহুড়ো করে হাঁটছিল। ধূপ করে সঙ্গে হালকা ধাক্কায় ইরার হাতের নোটবুকগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। ইরা বিরক্ত হয়ে মাথা তুলে বলল, যে মিস্টার, দেখে শুনে হাঁটতে পারেন না? কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেই বাকিটা আর কথা বলল না। রাগী মুখটায় মুহূর্তে নরম হয়ে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, আরে বিহান ভাইয়া। বিহানও অবাক হয়ে হেসে নিচু হয়ে বইগুলো কুড়াতে লাগলো। সরি, আমি একদম খেয়াল করিনি। লাগেনি তো? ইরা বইগুলো নিতে নিতে মুচকি হেসে বলল, ২ সেকেন্ড আগে খুব রাগ হচ্ছিল, এখন ভাবছি রাগটা রাখবো নাকি ছেড়ে দেব বেটার উপর। বিহান হালকা হেসে বলল, তাই? একদম। ইরা ইচ্ছে করেই একটু গম্ভীর মুখ করে বলল, জানেন, অপরিচিত কেউ হলে আমি কিন্তু অনেক বকাঝকা করতাম, এমনকি মারপিট লেগে যেতাম। আমি পরিচিত বলে বেঁচে গেলাম।
হুম, আপনি তো বেলার ভাইয়া, আপনাকে খুব বেশি বকা দিলে পরে বেলাই আমার উপর রাগ করবে। বিহান হেসে মাথা নাড়ল। বেশ, তাহলে আমার পরিচয়টা আজ কাজে লেগেছে। ইরা চোখ টিপে বলল, একটু তো লাগছেই। দুজনেই কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে হালকা শিউলির গন্ধ ভেসে আসছে। বিহান নরম গলায় বলল, দিনকাল কেমন চলছে? ভালোই, কিন্তু বেলার উল্টাপাল্টা কথার জ্বালায় শেষ আমি। ও আবার কি করেছে? ইরা হাসতে হাসতে বলল, প্রতিদিন কিছু না কিছু করবেই। ওকে নিয়ে বলতে গেলে আলাদা বই লেখা যাবে। বিহান হেসে ফেলল। সেটা সত্যি। ইরা ব্যাগটা কাঁধে তুলে বলল, আচ্ছা ভাইয়া, আজকে আপনাকে মাফ করে দিলাম। এত সহজে? হ্যাঁ, তবে একটা শর্তে। বলো। পরের বার রাস্তা দিয়ে হাঁটার সময় ফোন না দেখে হাঁটবেন। বিহান মৃদু হেসে দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। জি ম্যাডাম, কথা দিলাম। ইরা খিলখিল করে হেসে সামনে এগিয়ে গেল। আর বিহানও অজান্তেই হাসতে হাসতে তার চলে যাওয়া পথটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ইরা সামনে হাঁটতে শুরু করতে বিহান কয়েক পা এগিয়ে আবার ডাক দিল, এই যে ইরা। ইরা ঘুরে তাকালো। যে ভাইয়া? বিহান রাস্তার পাশে দাঁড়ানো একটা খালি রিকশার দিকে ইশারা করলো। রাত হয়ে গেছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। ইরা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, দরকার নেই, আমি চলে যেতে পারবো। কেন? তোমার বাসা তো আমার পথেই। তবুও না। এলাকার মানুষ দেখলে কি ভাববে? বিহান হেসে বলল, মানুষ এত ফ্রি না যে আমাদের নিয়ে ভাববে, আর ভাবলেও তাতে আমাদেরই কি। ইরা ঠোঁট কামড়ে হাসি চাপল। আচ্ছা তাহলে ওঠো। না। ইরা। বিহানের গম্ভীর ডাক শুনে ইরা নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা আচ্ছা, এত জোর করলে আর না বলি কিভাবে। দুজনেই রিকশায় উঠে বসলো। রিকশা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে একটু নিরিবিলি পথে এগিয়ে চলল। কিছুক্ষণ নীরবতার পর বিহান বলল, তোমার ব্যাগটা মনে হচ্ছে নোটবুকে ভর্তি। ইরা ব্যাগ আঁকড়ে ধরে বলল, অবশ্যই। বেলা তো নিজের নোট না লিখে আমারটাই নিয়ে যায়, তাই মাঝে মাঝে এক বিষয়ে দুটো করে লাগে নোট। মানে আমার বোন চুরি করে। একদম শিক্ষিত চুরি। বিহান হেসে উঠল। বাসায় গিয়ে আজই ওর বিচার হবে। না না, আমার নাম বলবেন না, পরে ও আমাকে কলেজে ছাড়বে না। ওহ, তাহলে তুমি বেলাকে ছাড় দিতে চাইছো? অবশ্যই। দুজনেই হেসে উঠল। হঠাৎ স্পিড ব্রেকারে রিকশা লাফিয়ে উঠতেই ইরা সামান্য দুলে ওঠে। বিহান দ্রুত রিকশার পাশটা ধরে বলল, সাবধানে বসো। ইরা হালকা লজ্জা পেয়ে সোজা হয়ে বসল। এই রিকশাটাও না? রিকশার দোষ না, রাস্তার। আপনি রিকশাওয়ালা মামার পক্ষ নিচ্ছেন নাকি? কিন্তু কেন? এমনি, কারণ আমি সহজ সরল মানুষ। কাউকে কটু কথা বা জোরাজুরি করি না, ঝগড়াঝাটিও করি না। ইরা মুখ বাঁকিয়ে বলে, মিথ্যা। 5 মিনিট আগে তো আমাকে জোর করে রিকশায় তুলেছেন। বিহান হেসে মাথা নিচু করল। সেটা নিরাপত্তার স্বার্থে। ইরা মুখ ফুলিয়ে জানালার বাইরে তাকানোর ভান করল, কিন্তু কয়েক সেকেন্ড পর নিজেই হেসে ফেলল। রিকশা ধীরে ধীরে ইরাতের গলিতে ঢুকে থামল। ইরাত নেমে ভাড়া দিতে যেতেই বিহান আগে থেকে টাকা দিয়ে দিল। আরে, আমি দিয়ে দিলাম। আজকে আমার ভুলে ধাক্কা লেগেছিল, এটাকে জরিমানা ভাববো? ইরা মুচকি হেসে বলল, তাহলে পরের বার ধাক্কা লাগলে কিন্তু ভাড়াও আপনাকেই দিতে হবে। আশা করি পরের বার ধাক্কা নয়, অন্যভাবে দেখা হবে। কথাটা শুনে ইরা একটু থমকে গেল। তারপর নরম হেসে বলল, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। সাবধানে ভেতরে যাও। ইরা গেটের ভেতর ঢুকে একবার পেছন ফিরে হাত নাড়ল। বিহানও হাসি মুখে মাথা নেড়ে রিকশায় উঠে নিজের বাড়ির পথে রওনা দিল। সন্ধ্যার নরম বাতাসে দুজনের মুখে অজান্তে রয়ে গেল এক চিলতে প্রশান্তের হাসি। ঘড়ির কাঁটা তখন রাত 8টার কাছাকাছি। পড়ার টেবিলের উপর খোলা বই, খাতা আর জ্বলে থাকা স্টাডি ল্যাম্পের হলদে আলো পুরো ঘরটাকে শান্ত এক পরিবেশে মুড়ে রেখেছে। অথচ সেই শান্ত পরিবেশের একমাত্র অশান্ত মানুষটি হলো বেলা। বই সামনে খুলে বসে থাকলেও তার মন পড়ার পাতায় নয়। কখনো কলম দিয়ে গোল গোল দাগ কাটছে, কখনো হাই তুলছে, আবার কখনো জানালার বাইরে তাকিয়ে চাঁদ দেখছে। ঠিক আগের মতোই। সায়র অনেকক্ষণ ধৈর্য ধরে পড়িয়ে অবশেষে বইটা বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা, এতক্ষণ যা পড়ালাম এবার বল দেখি, দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? বেলা চোখ বড় বড় করে বইয়ের দিকে তাকালো। তারপর নিরীহ মুখে বলল, কোন দ্বিতীয় প্রশ্ন? সায়র ভ্রু কুঁচকে গেল। মানে, আমি 15 মিনিট ধরে যেটা বুঝালাম। বেলা শুকনো হাসি দিয়ে বলল, আসলে একটু মন অন্যদিকে চলে গিয়েছিল। অন্যদিকেও না, পুরোপুরি উদাও হয়ে গিয়েছিল। সায়র চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলাটা এবার আগের চেয়ে একটু কঠোর শোনালো। পড়া পড়িসনি?
তার মানে এখন শাস্তি পাবে। বেলার বুক ধক করে উঠলেও মুখে সাহস দেখিয়ে বলল, না, আগে ধরেন, তারপর শাস্তি দেবেন। কথা শেষ করে সে বিদ্যুতের গতিতে চেয়ার ছেড়ে দরজার দিকে দৌড় দিল। বেলা সায়র ডাক দিতেই মেয়েটা খিলখিল করে হেসে করিডোরে বেরিয়ে গেল। বাধ্য হয়ে সায়রও তার পিছু নিল। পুরো দোতলা জুড়ে তখন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ধরতে পারলে ধরুন মাস্টার সাহেব, আজ তোকে ছাড়ছি না। বেলা হাসতে হাসতে করিডোর পেরিয়ে সিঁড়ির মাথা পর্যন্ত গিয়ে আবার ঘুরে নিজের ঘরের দিকে ছুটল। ঠিক সেই সময় নিচতলায় ড্রয়িং রুমে বসে থাকা মমতাজ বেগম উপরের হাসির শব্দ পেয়ে অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ আগেও যে বাড়িটা অস্বস্তিকর নীরবতায় ডুবেছিল, সেখানে হঠাৎ এমন দৌড়াদৌড়ি কেন? তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। এদিকে বেলা নিজের ঘরে ঢুকে তাড়াতাড়ি দরজা টেনে ছিটকিনি লাগাতে গেল, কিন্তু ছিটকিনি পুরোপুরি লাগার আগেই বাইরে থেকে সায়র দরজাটা ঠেলে ধরল। আরে না না! বেলা দুই হাতে দরজা চেপে ধরে বলল, খুলবো না। সায়র হেসে বলল, দরজা দিয়ে পালিয়ে বাঁচবি ভাবছিস? পরের মুহূর্তে তার শক্ত ঠেলায় দরজাটা খুলে গেল। বেলা ভারসাম্য হারিয়ে দুই এক পা পেছনে সরে দাঁড়ালো। সায়র দরজা ভেতর থেকে বন্ধ করে মুচকি হেসে বলল, আজকে কিন্তু শাস্তি পাবি বেলা। বেলা অজান্তে শুকনো ঢোক গিলে বলল, আচ্ছা, শাস্তি ক্যান্সেল করা যায় না? না, অল্প একটু। একদম না। সায়র এক পা এগোতেই বেলা আরেক পা পেছালো। এভাবে পিছু হাঁটতে হাঁটতে সে খাটের কিনারে এসে পৌঁছে গেছে। সেটা খেয়ালই করলো না। আর আসবেন না, তাহলে পড়া মুখস্থ বল। এখনই বলছি। কথাটা বলতেই হঠাৎ তার পা খাটের কাঠে আটকে গেল। ভারসাম্য হারিয়ে বেলা ধপাস করে নরম খাটের উপর পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাকে ধরে সামলাতে গিয়ে সায়রেরও ভারসাম্য হারিয়ে ফেলে। সেও সামনে ঝুঁকে পড়ল, তবে দুই হাত খাটে ঠেকিয়ে নিজের শরীরের ভর সামনে নিতে চাইল, যাতে বেলার উপর পুরো ওজন না পড়ে। কিন্তু সেও ধপাস করে পড়ল বেলার ঠিক উপরে। দুজনেই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। ঠিক তখনই দরজার বাইরে এসে দাঁড়ালেন মমতাজ বেগম। ভেতর থেকে ভেসে আসা হাসি আর ধপাস শব্দ শুনে তার চোখে আবারও অদ্ভুত এক কঠিন ছায়া নেমে এলো। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। মমতাজ বেগম নিঃশব্দে এগিয়ে এসে দরজার ফাঁক দিয়ে উকি দিতেই তার চোখের সামনে যে দৃশ্যটা ধরা পড়ল, তাতেই যেন বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ মুহূর্তেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে উঠল। খাটের উপর পড়ে থাকা বেলা আর তাকে সামলাতে গিয়ে সায়র দুহাতে খাট ঠেকিয়ে বেলার উপর পড়ে আছে। বাইরে থেকে দেখলে দৃশ্যটা সহজেই ভুল বোঝা যায়। মমতাজ বেগমের মুখ রাগে লাল হয়ে উঠল। তার চোখের মনি জ্বলে উঠল তীব্র ঘৃণা আর ক্ষোভে। দাঁত চেপে তিনি ফিসফিস করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি বাগে এনেছিস, বদমাইশ মেয়ে। তিনি আরও এক পা এগিয়ে এসে দরজার পাশে মুঠো শক্ত করে দাঁড়ালেন। এরপর বলল, ছেলে ধরা মেয়ে লোক, এতদিন মাথা চিবিয়ে খেয়েছে, এখন আমার ছেলে রক্ত চুষে খাবে। অসভ্য কোথাকার। ঠিক নিজের মায়ের মতোই হয়েছে। রাগে তার বুক উঠানামা করছে। বহু বছরে জমে থাকা অভিমান যেন আবার বেলার মুখের উপর গিয়ে পড়ল। তার মনে হলো বেলা ইচ্ছে করেই ধীরে ধীরে সায়রকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। ঠিক তখনই ঘরের ভেতর সায়র বেলাকে বলে উঠল, লেগেছে কোথাও? আর সেই সাধারণ কথাটুকু মমতাজ বেগমের কানে আরও বিষের মতো লাগলো। তিনি চোখ ফিরিয়ে নিলেন, কিন্তু মনের ভেতর একটাই প্রতিজ্ঞা আরও শক্ত হয়ে উঠল। খুব উড়ছিস, তোর পাখনা গজিয়েছে, তাই না বেলা? তোর পাখনা খুব দ্রুত ছাঁটাই করব আমি, বলে হনহন করে সেখান থেকে চলে গেল। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু এবং ভাইয়ারা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।